আছে সেটা আমরা করে দিচ্ছি। যে ভূমি গৃহহীন মুক্ত জেলার এখন আমাদের লেটেস্ট জেলা 45টা না উপজেলা, উপজেলাটা 200-র উপরে 300-র মতো। যাক আমাদের আমরা এই যে এখন পরিস্থিতি বেড়েছে সেই জন্য আমরা বিশেষ ফ্যামিলি কার্ড দিচ্ছি। যারা একেবারে ক্রয় ক্ষমতা কম, মাত্র 15 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে, ডাল তেল তাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারবে। আর যারা একটু ভালো অবস্থা আছে তারা 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। আমরা তাদের জন্য এই ফ্যামিলি কার্ড ভিত্তিতে সহায়তা প্রাপ্ত উপকারভোগী প্রায় 5 কোটি মানুষকে এই সহায়তা আমরা দিচ্ছি। এবং 1 কোটি মানুষের ঘর পাচ্ছে, সেই ব্যবস্থা আমরা করি। মা ও শিশু সহায়তা কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি, কারণ মায়ের স্বাস্থ্য যাতে নিশ্চিত থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এখানে আমরা আমাদের জেলে কামার কুমার উপকার কোনো শ্রেণী কিন্তু বাদ যাচ্ছে না। জেলেদেরকে আমাদের আলাদা নিবন্ধন দেওয়া হচ্ছে, তাদের আইডি কার্ড করে দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেওয়া হচ্ছে। প্রায় 31,57,000 জেলে এই কার্ড পায়। যখন মাছ ধরা নিষেধ 40 কেজি করে তাদের আমরা সহায়তা দিয়ে থাকি। আর তারপরে কোথায় মাছ চাষ করতে পারে সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের কৃষক তাদের আমরা বিশেষ অনুদানের ভর্তি 10 টাকায় তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। তাছাড়া কৃষক 2,62,00,000 কৃষক তারা কিন্তু আলাদা উপকরণ কার্ড পায়। এই উপকরণ কার্ড দেখালে ভর্তুকিতে অল্প টাকায় কৃষি উপকরণ তারা কিনতে পারে এবং কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সবাইকে ধন্যবাদ জানাই। করোনার সময় মানুষের সে হাওড় এলাকা থেকে শুরু করে সারা দেশে ধান কেনা অসুবিধা। যখন আমি বললাম যে আমরা ইতিমধ্যেই 8,40,000-এর মতো যারা ভূমিহীন গৃহহীন সেই 97 সাল থেকে শুরু করেছিলাম এই পর্যন্ত 8,40,000 পরিবার এখন বিনা পয়সায় ঘর পেয়েছে, বাড়ি পেয়েছে, এবং ফুটপাতে করে থাকতো সে যখন একটা ঘর পেয়েছে তার যে সেই আনন্দ আর সেই আনন্দ এটাই তো মুখে হাসি চোখে পারে। এটা যে কত বড় পাওয়া তা আমাদের না দেখে সেইভাবেই করে দিচ্ছে সবাই আমরা সেভাবেই পুনর্বাসন করবো কোনো মানুষ যেন কোনোভাবেই কষ্ট না পায়। আজকে বেকারত্বের হার আমাদের সেন্সাস রিপোর্টে বেড়েছে যেটা মাত্র 3%। আসলে কেউ বেকার থাকার বড় কথা না, যে কোনো কাজ করলেই কিন্তু সে কাজের মূল্য পেতে পারে। তাছাড়া আমরা যে বয়স্ক বিধবা সকলকে কিন্তু আমরা সামাজিক নিরাপত্তায় ভাতা দিচ্ছি। এই ভাতা দেওয়ার পরে সেটাও 1 কোটির উপর মানুষ পাচ্ছে। তাতে কেউ আর নিজেদেরকে অবাধ্য ভাববে না, প্রত্যেকেই অন্তত পরিবারের কাছে তাদের একটা স্থান যাতে হয় সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। অনেক সময় বয়স মনে করে যে কে আর তাকে দেখবে, বোঝা মনে করে পরিবার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সে টাকা পায়, আর এগুলি সব টাকাও ডিজিটালি ভাবে সরাসরি চলে যায়। তার পরিবারের সমাজের কাছে তাদের একটা জায়গা আছে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমি সরকারের সব ক্ষেত্রটা বেসরকারি খাতের মধ্যে করি।
রেডিও, টেলিভিশন, ব্যাংক, বিমা, হেলিকপ্টার থেকে শুরু সমস্ত ধরনের ব্যবসা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছে। উদ্দেশ্য কি? কর্মসংস্থানের ব্যবস্থা। আজকে কিন্তু কর্মসংস্থানের কোনো অভাব নেই, অন্তত মানুষ কাজ করলেই খেতে পারে। তবে যেহেতু বিশ্বব্যাপী খাদ্য মন্দা, ইনফ্লেশন বেড়েছে, আমি সবকিছু মেকানাইজ হলে আপনি করতে পারেন। তো আমরা সম্পূর্ণ আমাদের কৃষিটাকে আমরা মেকানাইজ করে দিচ্ছি। কাজে সেইভাবে কারোর জন্য 1 ইঞ্চি জমি অনাবাদি না। আমি করেছি। আমার কিছু জমি ছিল, এবার আশেপাশে গ্রামে সব জমি পরিষ্কার করে সেখানে ফসল হচ্ছে, অর্গানিক সব হচ্ছে, মানুষ তো খেতে পাচ্ছে। কাজে এটাই সবার কাছে আমার আহ্বান যে প্রত্যেকে যার যার বাড়িতে এভাবেই আপনার নেবেন, যে যা কিছু করেন উৎপাদন করতে হবে। আমাদের যেন কোনোদিন আর কারো কাছে হাত পাততে না হয়। বিপ্লব শুরু নিয়ে আসতে হবে। কারণ বিপ্লব থাকলে আমরা মানুষকে দিতে পারবো, সেইভাবেই আমরা দেশটাকে গড়ে তুলব। আমরা পরনির্ভরশীল হব না, আত্মনির্ভরশীল হব। কাজে আজকের বেকারত্বের হার 3% নেমে এসেছে। তার মানে কর্তৃপক্ষে আসলে বেকার থাকি, সেটাই ব্যবস্থা আমরা করে দিয়েছি। বৈদেশিক কর্মসংস্থান যেখানে ঢাকা জেলা বলেছিল মাত্র 3 লক্ষ, এখন এখানে 11,35,877 জমি দিতে পারছে। আমরা তাদের আইডি কার্ড রাখছি। এখানে একটা অনুরোধ, কেউ যেন অবৈধভাবে কোথাও না যায়। ওই অবৈধভাবে যে ভূখণ্ডের সাথে ঢুকে পড়া আর তারপরে যে বিপদে পড়লে সেটা আমাদেরকে উদ্ধার করে আনতে হবে। সেটা দরকার কি? রেজিস্ট্রেশন করতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিচ্ছি, যার টাকাটা বিনা জামানতে ঋণ নিয়ে এসে যেতে পারে, আবার ব্যাংকের মাধ্যমে শোধ দিতে পারে, সে ব্যবস্থা তো আমি করে দিয়েছি। কাজে সেখানে কেন এই দালাল ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন বিদেশে যাবে? দু হাজার 21 সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি, জাতির পিতা জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সালে উন্নয়নশীল দেশ থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই যাত্রা যখন শুরু হবে তখন যেমন অনেক সুযোগ আমরা পাবো, আবার অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। তো বাংলাদেশের মানুষ জাতির পিতার আহ্বানে যার যার কিছু ছিল তাই নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। তো যে সমস্ত চ্যালেঞ্জ আমরা ভয় পাই না, যে কোনো চ্যালেঞ্জ আমরা ভয় রাখি। আজকে একটা খেলা শুরু হয়েছে স্যাংশন, কথা বলে স্যাংশন, আমি অষ্টমে একটা কথা বলি, যাদের নিয়ে সন্ত্রাস দমন করলাম, যাদের নিয়ে জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তাহলে কি জঙ্গিরা সন্ত্রাসী থাকে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি, কেউ যদি মাথা কামানোর কিছু নেই, আপনাদেরও বলবো দেশ আমাদের, আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলবো। কারণ আন্দোলন করবে, আলটিমেটাম দিলাম 10 ডিসেম্বর, ধান ভোট যাবে, কেউ ঘাবড়াই গেল, কেউ ভয় পেল, আমি ভয় কিছু নাই। 10 ডিসেম্বর আসলো, গ্যাস গ্যাস
যে ওটা চলছে এখনো প্রতিদিন তিনি ডিজিটাল বাংলাদেশ করেছি সারা বাংলাদেশে আমার হাতে নাতে ধরা যখন 2007 সালে ক্যাটেগরি সরকার এসে আমার গ্রাম থেকে বাধা দিয়েছে আমি দৌড় এসেছি আর খালেদা জিয়া তার ছেলে একেবারে কিসের কাগজে মুসলিমা দিয়ে কমিটিটা রাজনীতি করবে না সারেন্ডার করে মাঠে খপ দিয়ে মুসলিমা দিয়ে আপনাদের এই দেশে এসে বসে আছে এখন এখান থেকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আন্দোলন করে আমরা কিন্তু বাধা দিই কেন দিই না কারণ বলে রাখি ক্ষমতা কিন্তু প্রচুর টাকা পাঠিয়েছে অনেক জায়গা মানি লন্ডারিং করেছে এটা আমার কথা না এফবিআই সাক্ষী দিয়ে গেছে সেই সাক্ষী কিন্তু সাজা প্রাপ্ত 21 আগস্ট ট্রেনের হামলা করে আমাদের হত্যার চেষ্টা করে যাই কিন্তু আমার শাসকের মানুষ আমি বাধা দিচ্ছি না বাধা দেবো না ইলেকশনের সময় যদি আবার ওই অগ্নি সন্ত্রাসী বা ওই ধরনের ঘটনা ঘটাতে চেষ্টা করে বা মানুষের গায়ে হাত দেয় তখন তো ছাড় দেবে টাকা দিয়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া যার বয়স্ক মানুষ তার বড় বোন ভাই সব এসে কান্নাকাটি সে সাজাপ্রাপ্ত আসলেই তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি হ্যাঁ আমি তাকে দেখা যান না এখানে সাইডের লাগি এক সাইডে লেজে দেখা যান না এখন তাদের আন্দোলন ওরা বিদেশে পাঠাতে হবে পৃথিবীর কোন দেশের সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন কোন দেশে পাঠায় আর তারা একটা দাবি করে আবার কেউ আমাদের আচরণ আছে তারা বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না সহানুভূতি আমাকে দেখাতে পারে আমি আপনাদের একটা কথা বলবো 15ই আগস্ট এই 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন না তার কাজে লাগবে সে যে ম্যাক্সিমাম দিয়েছিল সেখানেও 15 আগস্ট দেখা নেই তার বাবা প্রধানমন্ত্রী হওয়ার পরে যে ইন্টারভিউ দিয়েছিল একটা পত্রিকায় সেখানেও 15 আগস্ট লেখা নেই 15 আগস্ট করিনি যেদিন আমার বাবা মা আমার ছোট ভাই তাকে সবাইকে হত্যা করেছে যে দিনটা আমাদের হৃদয় রক্ত যে দিনটা কষ্টটা ওই দিনটাকে ওই দিনটাকে দুঃখর কথা আর মানুষ বলি এই ঘটনাটা আপনার চিন্তা করেন সে ভুয়া জন্মদিন শুধু তাই না 15 আগস্টের কুড়ি জিয়াউর রহমান যখন তাদেরকে ইন্টারভিউ দিয়েছে খালেদা জিয়া তাদেরকে ভোট চুরি পার্লামেন্টের বিরোধী দলে বসিয়েছে উনি হুদা আদর্শী আর উনি খালিজমান 3রা নভেম্বর হত্যাকাণ্ডে যে জাতির চার নেতা হত্যাকাণ্ড সেই হত্যা মামলার রায়ের ঘোষণা হয়েছে সেই সময় ওই খালিজমানকে
খালেদা জিয়া প্রমোশন দেয় এবং অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠায়। উনি পাশে মারা গেছে, মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার পরিবারকে সমস্ত অর্থ দেয়। খুনিদেরকে সেভাবে সে প্যাট্রোনাইজ করে। তাছাড়া 21 আগস্ট 2004 যখন মেয়েদের হামলা করা হয়, আলী রহমান সহ আমাদের বাইরে আর 725 জনের মতো আমাদের কাদের থেকে সবাই সেখানে মেয়েদের হামলায় সবারই তাদের চিকিৎসার ব্যবস্থা আর এখন তো অনেকেই বিদ্যুৎকে মারা হচ্ছে, আরো মারা গেছে। সেই কেসের কোনো আলামত থাকতে দেয় যে গ্রেনেডটা 13টা গ্রেনেড হয়েছিল, যেটা বলতে নেই সেটাকে যে অফিসারটা আলামত রাখতে গেছে তাকে চাকরি তিনবার করে দিয়েছে। যখন প্রশ্ন আমরা পার্লামেন্টে আমাদের অনেক পার্লামেন্টের আমাদেরকে পার্লামেন্টের নিন্দা প্রশ্ন আসতে বলে সেটা আনতে দেয়, বরং খালেদা জিয়া বলেছে ও সেটা আবার কে পাবে, উনি তো ভ্যানিটি ব্যাগের করেই গ্রেনেড নিয়েছে নিজে মারছে, আপনি কি ভ্যানিটি ব্যাগের করে নিয়ে গ্রেনেড মারছে? এই কথা যে কতগুলি মানুষ বেঁচে যাচ্ছে আর সেখানে সে এটা নিয়েও ব্যঙ্গ করা এবং মিথ্যা কথা বলা সেটাও তারা বলেছে এবং পার্লামেন্টে আমাদের কাউকে কথা বলতে দেয়। আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি। তার ছেলে তোকে মারা গেছে, সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসের উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম ওই বাংলাদেশে প্রধানমন্ত্রী সংবাদের দায়িত্ব তো আমার ঘরের মধ্যে সব, আমি সিদ্ধান্ত নিলাম আমি যাবো খালেদা থেকে সহানুভূতি। আমার তরফ থেকে আমার মেট্রো সেক্রেটারি যোগাযোগ করলো, সময় ঠিক হলো, যেই গুলশানে যেখানে ছিল সেখানে গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তারা দিয়ে আমাকে ঢুকতে দিল। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতে, কি করতে আপনারা চিন্তা করেন? সেটা আমাকে ঢুকতে দিল না, শুধু আমি বললাম জাজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে ঢুকতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতে হয়। আমার বাবার বদলতে তুই জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছি বলে বাবা আগে জিয়া ছেড়ে দিয়েছিল, জিয়ার আমার কোনো গার্লফ্রেন্ড হচ্ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল। তখন তো মোড়া আমাদের বাসায় যে মোড়া দিতে করছে না, আর সেখানে আমাকে দিয়ে না কখনো অপমান, আমি কিচ্ছু বলিনি, আমার ঠিক আছে আমার বলার ইচ্ছাই, আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব চিন্তা কেটে ফেলা, কিচ্ছু করার নেই। জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছে, সেই আইনে বলে রেহানাকে লাইভটা একটু শেয়ার করবা, লাইভ দেখার একটু শেয়ার করবা। খালেদা জিয়া ক্ষমতা এসেই সেই বাড়িটা দখল করবে, আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল, বের করে দিয়ে ওদেরকে পুলিশের ফাঁড়ি করা হবে। পুলিশের ফাঁড়ি করে একটা প্রধানমন্ত্রী কেন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে লাল টুকটুকে শাড়ি পরে সে সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলো, যেটা কখনো রেহানার নামে ওই বাড়ি রেজিস্ট্রি করা। রেহানা আপনারা জানেন যে সে একটা নেতৃত্ব নিয়েছে, সৌকল কথা নিয়ে পুলিশ ফাঁড়ি নাম হয়েছে, আমরা পুলিশকে দিয়ে দিলাম, সে পুরো ওই বাড়িটা পুলিশের আমি দিয়ে দিলাম, মানে সবটা ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, যেটা আটকাবে। আমি কিন্তু তখন নিরাপত্তা অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগটাকে আটকাবে, আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটতে বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা,
কিন্তু আমার সাথে আরো, আর আমি যখন হাঁটতে শুনছি ন্যাচারাল ওইদিকে তো অনেক লোক জমা হয়ে যাচ্ছে, আর আমার সাথে যারা ছিল, সেই 4 কিলোমিটার হেঁটে আমি সিএমএইচে পৌঁছালাম। সিএমএইচের গেট বন্ধ, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায়